সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশন বিশ্বকাপের বিশেষ আয়োজন ২০ গুরুতে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমার সঙ্গে রয়েছে ক্রীড়া সাংবাদিক মিথা। কেমন আছেন সানি মিথা এবং কেমন এনজয় করছেন এখন পর্যন্ত বিশ্বকাপ? আপনি জানেন যে এরই মধ্যে সুপার 8 শুরু হয়ে গেছে। ইভেন আস্তে আস্তে কিন্তু বলারদের যে আধিপত্য সেটাও কমে আসছে এবং ব্যাটাররা যে তাদের নামের প্রতি যে সুবিচার সেটাও কিন্তু করতে শুরু করেছে। আমরা যে কয়টা ম্যাচ এখন পর্যন্ত 3টা ম্যাচ হয়েছে, আরও একটি ম্যাচ চলছে, সবগুলো ম্যাচই কিন্তু টি-20-র যে আমেজ বলতে যেটা বুঝি সবগুলো ম্যাচই সেই ছাপটা কিন্তু স্পষ্ট ছিল। আজকের ম্যাচটির কথাও যদি বলি, ভারত আর আফগানিস্তানের যে ম্যাচটি হচ্ছে সেক্ষেত্রে হাই স্কোরিং 180 রানের ম্যাচ এবং ভারতের মিডল অর্ডার ব্যাটাররা, যদিও টপ অর্ডার ব্যাটাররা অনেকজন রান পায়নি, তারপরেও 180 রান এই উইকেটে আপনার কাছে কি যথেষ্ট মনে হচ্ছে কিনা? যদিও 3-4টি উইকেট পড়ে গিয়েছে আফগানিস্তানের অলরেডি। ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো সচরাচর আমরা জানি যে সাউথ এশিয়া বা আমাদের সাবকন্টিনেন্টে যে রকম উইকেট হয়ে থাকে সেরকমটাই হয়। এবং একই সাথে যেহেতু আইসিসি ইভেন্ট, আইসিসি চায় যে একটু স্পোর্টিং উইকেট করতে, সেটার ছাপ কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখতে পাচ্ছি। কারণ আপনার যদি ফার্স্ট ম্যাচে এনটিকায় দেখি, পরের যে ম্যাচগুলোতে এখন বারবাডোসে যেটা হচ্ছে সেটাও কিন্তু স্পোর্টিং উইকেট বলতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু রানের যে প্রত্যাশা ছিল হয়তো রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত এরা যদি ঠিকঠাক মতো জ্বলে উঠতে পারতো, রানটা কিন্তু আরও বাড়তে পারতো। তারপরেও কিন্তু 181 রান এটা কিন্তু খুবই বড় একটা স্কোর। আপাতত দৃষ্টিতে যদি আমি বলি এবারের বিশ্বকাপটা লো স্কোরিং ম্যাচগুলোই বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 181 রান এটা অনেক বড় সংগ্রহ। এবং একই সাথে সুরাইয়া কুমার যাদব যে ব্যাটারটা, তাদের মিডল অর্ডার যে ব্যাটারটা খুবই অফ ফর্মে ছিল টি-20-তে, তার তিনি দীর্ঘদিন 1 নাম্বার ব্যাটিং ছিলেন, তারপর বিশ্বকাপে এসে কিন্তু তার যে প্রতিভা বা তার যে ফর্ম সেটা কিন্তু তুলে ধরতে পারেনি। বাট কিন্তু আজকের ম্যাচে যেভাবে রাশিদ খান, ফজল হক ফারুকিদের সামলাচ্ছেন সেটা কিন্তু প্রশংসার দাবি তিনি রাখেন। একই সাথে যে ভারতীয় বলাররা যেভাবে বল করেছেন আমরা দেখেছি যে খুব দ্রুতই পাওয়ার প্লের মধ্যে তাদের 2 উইকেট হারিয়ে দিয়েছে এবং একই সাথে 100 রান করার আগেই কিন্তু তাদের 4-5টা উইকেট ফেলে দিয়েছে। তবে এই ম্যাচটা এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যেটা ভারতের দিকেই বা ভারতের হয়ে কথা বলছে। এখন পর্যন্ত আফগানিস্তান এবং ভারতের যতগুলো খেলা হয়েছে, আফগানিস্তান একটি ম্যাচেও জয়লাভ করতে পারেনি। আজকেও মনে হচ্ছে না আফগানিস্তানের পসিবিলিটি আছে সোফার যতটুকু খেলা হয়েছে। রাত পেরোলেই কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার প্রতীক্ষিত ম্যাচ অপেক্ষা করছে। সুপার 8-এ প্রথম বাংলাদেশের ম্যাচ, উইকেটটা একটু আমাদের জন্য নতুন। সব কিছু মিলে আপনার কাছে কি বলতে চান যে এই ম্যাচটা কীরকম হতে পারে? এটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। দীর্ঘ 12 বছর পরে তারা আসলে প্রথম আসরের পর, এবং এই যে আসরটি প্রথম আসরে একমাত্র সুপার 8-এ উঠতে পেরেছিল এবং এরপরে দীর্ঘ 1 যুগের পর কিন্তু আবারও সুপার 8-এ উঠছে। এবং এটা এই বিশ্বকাপটা আসলে টি-20 বিশ্বকাপে যতগুলো ম্যাচ বাংলাদেশ খেলেছে, যতগুলো আসর খেলেছে, এই আসরটা কিন্তু তাদের জন্য স্মরণীয়। কারণ 3টি ম্যাচ গ্রুপ পর্বে এখন পর্যন্ত হয়তো বাংলাদেশ জিতেনি। সেই 3টা ম্যাচ জিতে ইভেন খুব ভালোই উজ্জীবিত, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে হার, ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে লাস্ট ম্যাচে হেরে যাওয়া, সব কিছু মিলে একটা চাপে ছিল। সেই চাপ উঠে এখন কিন্তু সুপার 8-এ উঠেছে এবং সুপার 8-এ উঠেই কিন্তু তাদের সামনে যে বড় একটা চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়ার সাথে তাদের মোকাবেলা করতে হবে। আর অ্যান্টিগায় যে উইকেটের ধরনটা আমরা দেখি যে অ্যান্টিগায় আসলে বলারদের খুব বেশি কিছু করার সুযোগ থাকে না। আপনি যদি প্রথম ম্যাচের দিকে দেখেন যে দক্ষিণ আফ্রিকা কিন্তু 191 রান করেছে এবং সেই রানটা চেস করতে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু প্রায় 175 রান করেছিল আমার যতটুকু মনে পড়ে। এটা মোটামুটি ব্যাটাররা যদি তাদের সেরাটা দিতে পারে, এটা ব্যাটাররা কিন্তু খুব ব্যাটারদের কাছে সুযোগ আছে এই ম্যাচটা ভালো কিছু করার। তবে বাংলাদেশের যে টপ অর্ডার আছেন যারা, তারা কিন্তু খুব একটা ফর্মে নেই, সেটা একটা চিন্তার ভাঁজ হতে পারে বাংলাদেশের। আসলে এই ম্যাচে কিন্তু বলারদের জন্য কঠিন, ঠিক ততটুকুই কিন্তু বাংলাদেশি ব্যাটারদের ফর্মে ফেরারও সুযোগ। এই ম্যাচে যদি ভালো কিছু করতে হলে ব্যাটারদের আসলে ভালো কিছু করার বিকল্প আসলে নাই। যেমনটি বলছিলেন সানি মেধাই, আমরা যদি বাংলাদেশের সম্ভাব্য একাদশটা দেখি, মনে হয় না তেমন বেশি কোনো চেঞ্জ থাকবে। তারপরে আপনি কি হ্যাপি এই 11টি নিয়ে? এইখানে সম্ভবত বেস্ট 11 এটা হলো আমার কাছে মনে হচ্ছে যে শরীফুল ইসলামকে দলে ফিরতে পারেন। কারণ উনি প্রথম প্রস্তুতি ম্যাচে কিন্তু ইনজুরির পরে এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে একটা ম্যাচও খেলতে পারেনি। তার জায়গায় তানজিম সাকিব দুর্দান্ত করছেন, কিন্তু একই সাথে মুস্তাফিজের সাথে শরীফুলের দুইজনই
বাঁহাতি ব্যাটার, এটা খুবই একটা ভালো জুটি আমরা দেখেছি। এই দুইজন অনেক ব্রেক থ্রু এনে দিয়েছেন। সেক্ষেত্রে তাসকিনের জায়গায় শরীফুলকে দেখলেও খুব একটা অবাক হওয়ার মতো না। একই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিন্তু দুঃখিত অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু যে বলার যারা আছেন এরা কিন্তু সচরাচর সবাই অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হয়েছে এবং সবাই অস্ট্রেলিয়ার ব্যাটারদের সম্পর্কে ধারণা আছে। যদিও ওদের শুরুতেই দুই ওপেনার থাকবে, লেফটি ডেভিড অনার, ট্রেভিস হেড, সেক্ষেত্রে কিন্তু তারা পেসারদের বিপক্ষে খুব দুর্দান্ত খেলে এবং তাদেরকে অফ ব্রেক আনার জন্য হয়তো পাওয়ার প্লেতে যদি মাহমুদুল্লাহ রিয়াদকেও আনা হয় তাহলে খুব বেশি অবাক হওয়ার কোনো কারণ আমি দেখব না। আমরা যদি এবার অস্ট্রেলিয়ার 11টা দেখি, সম্ভাব্য একাদশটা দেখি, আমরা জানি যে অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপ কত বেশি স্ট্রং, আর যদিও এই উইকেটে খেলা হয় সেক্ষেত্রে আমাদের জন্য একটু মাইনাস পয়েন্ট থাকবে যদিও আমাদের ব্যাটাররা ফর্মে নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কতটা বেশি পারদর্শী। সব থেকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের যে ক্যাপাবিলিটি সেটা আপনি দেখলে গ্রুপ পর্বে যেখানে ব্যাটাররা রান তুলতে স্ট্রাগল করছিল সেখানে কিন্তু তারা সাবলীল ব্যাট চালিয়েছে। যদি দেখেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে কত দুর্দান্ত একটা রান টপকে জিতলো এবং ইংল্যান্ডকে পাত্তাই দেয়নি। হ্যাঁ, আপনি যদি গ্রুপ পর্বে তারা কিন্তু দুর্দান্ত খেলি সুপার এইটে উঠছে এবং যে গ্রুপে তারা খেলছে এই গ্রুপে আপাত দৃষ্টিতে আপনি নির্দ্বিধায় তাদেরকে ফেভারিট বলতে পারেন। ইভেন যদি ভারতের বিপক্ষেও তাদের খেলা আছে, ইভেন ভারতের বিপক্ষেও টোটাল কথা এই গ্রুপে গ্রুপ এতে অস্ট্রেলিয়া সব থেকে শক্তিশালী। ইভেন তাদের প্রত্যেকটা 6 ব্যাটারের 4 জনের স্ট্রাইক রেটই 140-এর উপরে, যেটা আসলে খুবই একটা প্লাস পয়েন্ট। একই সাথে ধরেন শেষের দিকে নেমে কিন্তু প্যাট কামিন্সও ব্যাট চালাতে পারেন, ম্যাথু ওয়েড কিন্তু দুর্দান্ত ফিনিশ করতে পারেন। তাদের যে এই লাইন আপ খুব একটা চেঞ্জের খুব একটা সুযোগ নেই, আর সম্ভবত এই দল নিয়েই তারা নামতে পারে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের থাকবে। তারা যখন তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে মোকাবেলা করবে তাদের কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ। আমরা গ্রুপ স্টেজের যে ম্যাচগুলোতে দেখেছি লো স্কোরিং ম্যাচ ছিল, তারা যদিও অনেক ভালো বোলিং করেছে কিন্তু আমরা আশা করছি যে এটা একটি হাই ভোল্টেজ ম্যাচ প্লাস হাই স্কোরিং ম্যাচ হবে। সেক্ষেত্রে বলারদের জন্য একটু চ্যালেঞ্জের থাকবে। এবং শরীফুলের ইনক্লুডিংটা বলছিলেন, শরীফুল কিন্তু গ্রুপ স্টেজে ম্যাচগুলো খেলেনি। টিম বাংলাদেশ কি এই রিস্কটি নেবে শরীফুলকে একাদশে নেওয়ার? শরীফুল যে অফ ফর্মে ছিল বিষয়টা কিন্তু ঠিক তেমন। আর শরীফুল একটা প্রুভেন ক্রিকেটার, বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে সে অনেক সার্ভিস করছে। ইভেন একই সাথে যদি বলি যে শরীফুল, মুস্তাফিজ এরা কিন্তু একসাথে জুটি বাঁধতেও পছন্দ করে। মিডল অর্ডারও যদি আপনি দেখেন বা কঠিন সময় কিন্তু শরীফুল অনেক ব্রেক থ্রু এনে দেয়। সেই ক্ষেত্রে তাসকিনও দুর্দান্ত করছেন। সম্ভবত দুই বাঁহাতিকে, যেহেতু তাদের অনেকগুলো ব্যাটারি বাঁহাতি, ইভেন সেই ক্ষেত্রে যদি শরীফুলকে নেয় দলের শক্তিটা আরও বাড়তে পারে বলে আমার মনে হয়। সাথে সাথে যদি স্পিনার রিশাদ হোসেন কিন্তু এখন পর্যন্ত যেভাবে বল করছে, রিশাদ হোসেনও কিন্তু একটা বাংলাদেশের প্লাস পয়েন্ট হতে পারে। তো ওভারঅল মনে হচ্ছে যে এই ব্যাটারের বিপক্ষে আসলে ভালো বোলিংয়ের পাশাপাশি যদি একটা ভালো ব্যাটিংয়ে যদি আমরা টপ অর্ডারকে দেখেছি এখন পর্যন্ত একটা ভালো শুরু এনে দিতে পারিনি, তবে এই ম্যাচে যদি টপ অর্ডার ব্যাটাররাও যদি একটা ভালো শুরু এনে দেয়, ইভেন এখন পর্যন্ত যেভাবে বাংলাদেশ বলাররা বল করছে সব থেকে কম, সুপার এইটে একমাত্র বাংলাদেশ দল যাদের বলারদের ইকোনমি সব থেকে কম। সো এই যে ধারাবাহিকতা যদি তারা ধরে রাখতে পারে, আসলে টি-20 ফরম্যাট, যদিও এই ফরম্যাটের টি-20 বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচও জিতিনি, 5টা ম্যাচ খেলেছে, 5টাতেই বাংলাদেশ হেরেছে। তারপরও যদি নতুন শুরুর অপেক্ষায় তো আমরা থাকতেই পারি। মিথা, আপনার কাছে আবারও ফিরে আসবো, তার আগে আমরা যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে। সঙ্গেই থাকুন দর্শকরা, ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম আবারও বিরতির পরে। সানি, আমরা শুনছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচটির কথা, এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচে যদি আমরা আলাদা করে বোলিং লাইন আপ বা ব্যাটিং লাইন আপের কথা বলি, আমরা এতক্ষণ বলছিলাম, কিন্তু আপনার এই গেমটিতে বাজির ঘোড়া কারা হচ্ছে? আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার যারা আসলে এখন পর্যন্ত খেলছে তাদের কিন্তু আমি এর আগেই বিরতির আগেই বলেছিলাম যে অস্ট্রেলিয়ার 6 ব্যাটারের কিন্তু 4 জনের স্ট্রাইক রেট 140-এর উপর, বাট এর মধ্যে একজন আছে মার্কুস স্টয়নিস, যে তার ব্যাটিং স্ট্রাইক রেট কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্টে 190-এর উপরে, ইভেন তার রান সংখ্যাও 4 ম্যাচে কিন্তু 150-এর উপরে রান।
অন্যদিকে কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটারি এখন পর্যন্ত 100 রান মানে 4 ম্যাচ খেলেও 100 রান করতে পারেনি। এই একটা মাত্র 50 এসেছে, তাও সাকিব আল হাসানের ব্যাট থেকে। তো যদিও আপনি কিন্তু এখানে যদি বলি স্ট্রাইক রেটেও কিন্তু খুবই পিছিয়ে বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়ের, তার স্ট্রাইক রেট 125। তো এখানেই কিন্তু একটা টি-20তে একটা তফাৎ, কিন্তু বিশাল একটা তফাৎ। আপনি ব্যাটিংয়ের সাথে যদি দ্রুত আপনি রান তুলতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা ব্যাকফুটে চলেই যাচ্ছেন। সো এই টি-20 ফরম্যাটটা এমন যে আপনার স্ট্রাইক রেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বল খরচ করবেন বা যত বল আপনি ডিফেন্ড করবেন তত কিন্তু আপনি পিছনে পড়ে যাচ্ছেন। তো সেই সাথে সাথে বলের সাথে সাথে রানের চাকাটাও সচল রাখতে হওয়ার কিন্তু বিকল্প নাই। আপনি যদি দেখেন এদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস অনেক এগিয়ে আছে। ইভেন তিনি যদি জ্বলে উঠে আগামীকালকের ম্যাচে, সেটা কিন্তু বাংলাদেশ বলারদের জন্য খুবই দুশ্চিন্তার একটা কারণ বলে আমার মনে হয়। এবং যদি আমি বলি ট্রেভিস হেডের কথাও বলি, সে যেভাবে আইপিএলে খেলেছে এবং গতকাল আগামীকালে যে উইকেটে খেলা হবে সেই উইকেটে কিন্তু বোঝা যাচ্ছে সোপার ব্যাটিং ফ্রেন্ডলি হবে। আমরা যদি তাকে অনেক আর্লি আটকাতে না পারি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের 200+ একটা স্কোরের সম্ভাবনা দাঁড়ায়। তারপরে আমরা যদি বাংলাদেশের বোলিং লাইনে কথা বলি, আপনার কাছে মনে হয় কে সব থেকে ভালো বল করার পসিবিলিটি রয়েছে? আমি আপনার শুরুর প্রশ্নটা থেকে যদি যাই, আপনি শুধু ট্রাভিস হেড বা ডেভিড ওয়ার্নারের কথা বাদ দিলে এখন পর্যন্ত কিন্তু মিচেল মার্শ বা ম্যাক্সওয়েল কিন্তু জ্বলে উঠতে পারেনি। আপনি যদি সুপার 8-এ, আমরা জানি যে ম্যাক্সওয়েল বা মিচেল মার্শরা কিন্তু বড় ম্যাচের মানে বিগ ম্যাচ প্লেয়ার, সেই ক্ষেত্রে যদি আগামীকালকের ম্যাচে তারা জ্বলে ওঠে, এটা কিন্তু খুবই জ্বলে উঠলে কিন্তু বলারদের খুবই একটা দুশ্চিন্তার কারণ। ইভেন তারা যে অ্যান্টিগায় যে উইকেট, আমরা জানি নর্থ সাউন্ডে কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখেছি যে ব্যাটাররা খুব ভালো সহায়তা পায় এবং বলাররা তাদের যে কার্যকর বা তাদের যে ডেলিভারি সেটা কিন্তু খুব একটা কাজে আসে না। অ্যান্টিকা আরেকটা সমস্যা যে ওইখানে কিন্তু বাতাসের একটা আধিপত্য থাকে, বাতাসও কিন্তু একটা কি ফ্যাক্টর হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু এখন যদি বলি যে বলার হিসেবে বাংলাদেশের কিন্তু বলাররাই এত দূর আসার পিছনে যত বড় অবদান, এটা কিন্তু বাংলাদেশের বলাররাই। সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন বা রিশাদ, যদিও সাকিব আল হাসান এখনও তার যে বল হাতে যে তার যে প্রতিভা বা বল হাতে তার যে অবদান সেটা খুব বেশি একটা রাখার সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি। তবে সামনের ম্যাচে যদি অ্যান্টিগায় কিছুটা স্পিনেও কাজ হয়, আপনি যদি দেখেন সেখানে কিন্তু সাকিব আছে, আবার রিস্ট স্পিনার রিশাদ আছে। তারা যদি ঠিকঠাক মতো তাদের কাজটা করতে পারে আর যদিও তারা না জ্বলে ওঠে, তাহলে খুব অল্প রানেও হয়তো অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারলে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের সামনে কিন্তু ভালো সুযোগ আছে সেটা চেস করা, বা আগে একটা ভালো পুঁজি পেলে সেটা যদি অল্প রানে অস্ট্রেলিয়াকে আটকে দেওয়া যায়, তো সুপার 8-এ একটা দারুণ শুরু হতেও পারে বাংলাদেশের জন্য। আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি সানিম, আপনি যদি মাঠটির কথা বলে, অ্যান্টিগার মাঠটি, এটা কিন্তু 61/67 মিটার, তুলনামূলক ছোট মাঠ। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রান যে হবে সেটা বোঝাই যাচ্ছে। এবং আমাদের দলের এখন পর্যন্ত যদি সেরা ব্যাটার হিসাবে আমরা বলি যে সাকিব আল হাসান সব থেকে বেশি রান করেছে, যদিও সে বোলিংটা বেশি ভালো কিছু করতে পারেনি। সাকিব কিন্তু একটি 50 রয়েছে এবং ব্যাক টু ব্যাক দুটি ম্যাচে রান না করার পরে যেভাবে কামব্যাক করেছে, তার ফিরে আসাটা কি দলের জন্য একটি বাড়তি পাও কিনা? এটা সাকিব আল হাসানের নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচে আসলে 63 রান 65 রানে যে রানটাই করেছে, 50 করেছে, এটা কিন্তু দলের জন্য খুবই স্বস্তির একটা খবর। এরপরেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যে খেলা, তাদের এই সাকিবের যে স্বস্তির ফেরাটার কিন্তু আরেকটা দুঃখ হলো যে তার কিন্তু স্ট্রাইক রেটটা একটু কম, যেখানে 100 সামথিং তার স্ট্রাইক রেট। এটা টি-20তে একদমই মানানসই না, যদিও তিনি এর থেকে ভালো গতিতে তিনি রান তুলতে পারেন এবং তার ব্যাটিং দক্ষতা নতুন করে বলার আসলে কিছুই নাই। তারপরও তার যদি যেভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছেন সেই ধারাবাহিকতা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষেও বজায় রাখে, তাহলে হয়তো মানে দলের জন্য অবশ্যই এটা ইতিবাচক বলে আমার মনে হয়। আমরা যদি রিশাদের কথা বলি, সোফার দ্য টুর্নামেন্ট যেভাবে বল করে এসেছে এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে উইকেটটা আমরা মনে হয় যে একটু কার্যকরী হবে আনঅর্থোডক্স বলাররাই। সেক্ষেত্রে রিশাদ আমাদের দলে এবং অ্যাডাম জাম্পার যদিও কথা বলি, আপনি কম্পিটিটিভলি কাকে এগিয়ে রাখবেন, কে উইকেট টেকার বা বেশি ভালো বোলিং করতে পারে? আপনি দুইজনের মধ্যে তো অবশ্যই অভিজ্ঞতার দিক থেকে বা সাফল্যের দিক থেকে অ্যাডাম জাম্পা এগিয়ে থাকবে। তবে বাংলাদেশের সব বলারদেরই মোটামুটি অস্ট্রেলিয়া মোটামুটি ফেস করেছে, সব বলারদের প্রতি তাদের খুব একটা ধারণা আছে। তবে রিশাদের এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে কোনো ম্যাচ খেলেনি। ইভেন রিশাদ যেভাবে এবার ওয়ার্ল্ড কাপে খেলছে, এটা আলাদাভাবেই অস্ট্রেলিয়ার
টিম ম্যানেজমেন্ট তার উপর আলাদা নজর রেখেছে। ইভেন রিস্ট স্পিনারদের ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু সম্প্রতি সময় যেভাবে খেলছে তাদের রিস্ট স্পিনারদের বিপক্ষে তাদের স্ট্রাইক রেট 140-এর উপরে, এটা খুবই একটা অস্ট্রেলিয়ার জন্য ইতিবাচক, রিশাদের জন্য দুশ্চিন্তার। যেহেতু রিশাদের বিপক্ষে এখনও তাদের খেলা হয়নি, রিশাদ এই সুযোগটা কতটা কাজে লাগাতে পারে সেটাও আসলে খুব একটা বড় বিষয়। একই সাথে রিশাদের উইকেটও কিন্তু এবার খুব একটা খারাপ না, ইকোনমি 6 সামথিং, উইকেট পেয়েছে 7টা। হ্যাঁ, সেই ধারাবাহিকতা, তার যে বলার, তার যে মাঝে মাঝে ইকোনমিক্যাল হলেও কিন্তু যেভাবে ব্রেক থ্রু এনে দেয়, রিশাদও বাংলাদেশের জন্য আগামীকালকে টার্নিং পয়েন্ট হলে খুব বড় অবাক হওয়ার মতো নয় বিষয়টা। আরেকটি কথা বলতে চাই যে টিম অস্ট্রেলিয়া কিন্তু অনেকজন প্লেয়ারই অলরেডি রিশাদের সম্পর্কে বলেছে তারা রিশাদকে কিন্তু সেট হতে দিবে না অ্যাজ এ ইয়াং স্পিনার। এটা ওর জন্য কি একটু প্রেশারের কিনা? প্রেশারে হলেও প্রেশারটা কিভাবে সে সামলাতে পারে? আপনি দেখবেন যখন ঘরের মাঠে সিলেটে যে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচে বাংলাদেশের প্রায় সব ব্যাটাররা আউট হয়ে গেছিলেন, ঠিক সেই মুহূর্তে কি দুর্দান্ত একটা ইনিংস খেলে বাংলাদেশকে জয়লাভ করে এনে দিয়েছিলেন। রিশাদের ভিতরে যে আত্মবিশ্বাস সেটা তাকে অনেক এগিয়ে নিয়েছে। আসলে আপনি দেখবেন রিশাদ কিন্তু যদি ব্যাট হাতেও কিন্তু বিগ শট খেলতে খুবই পছন্দ করেন। আপনি যদি ঘরোয়া ক্রিকেট বা ঘরোয়া লিগের খবর রাখেন, ঘরোয়া লিগেও কিন্তু তিনি খুবই মারকুটে ব্যাট চালাইবেন। তার কিন্তু শতক রানও আছে বাংলাদেশের ঘরোয়া লিগে। সেই ধারাবাহিকতা যদিও অস্ট্রেলিয়া দল একটা চাপ থাকে, তবে সেই চাপটা কতটুকু সামলায় বা সেই চাপটা কতটুকু উতরে যায় এটা আগামীকালকের ম্যাচে হয়তো বোঝা যাবে। যদিও আমরা প্রেস ব্রিফিং অনেক কথাই বলি, কিন্তু ম্যাচে মাঠে কতটা আসলে সামলাতে পারে সেটাই আসলে মুখ্য বিষয়। সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু ক্যাপ্টেন ছিল ডেভিড ওয়ার্নার। সে কিন্তু যথেষ্ট পরিমাণে নলেজ রাখে মোস্তাফিজের সম্পর্কে, মোস্তাফিজুর কীভাবে বোলিং করতে পারে। সেটি কি টিম অস্ট্রেলিয়ার জন্য বাড়তি একটি প্লাস পয়েন্ট থাকবে? ডেভিড ওয়ার্নার তাদের টিমকে মোস্তাফিজের সম্পর্কে বলা বা জানার যে ব্যাপারটা, একইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু মুস্তাফিজও তাদের সাথে খেলেছে, মুস্তাফিজও কিন্তু তাদের বিষয়ে ধারণা আছে। এবং আরেকটা প্লাস পয়েন্ট কিন্তু হাতুড়ি সিংয়ে বাংলাদেশে দলে কোচিংয়ের আগে কিন্তু অস্ট্রেলিয়াতেও বিভিন্ন ক্লাবে তিনি কাজ করেছেন। ইভেন বেশ কিছু জাতীয় দলের ক্রিকেটার যারা এখন অস্ট্রেলিয়াতে খেলছেন তাদের বিষয়ে খুব ভালো ধারণা হাতুড়ের আছে, সেটাও কিন্তু একটা ইতিবাচক দিক। তারপর যতই ধারণা থাকুক এটা মাঠে কতটা ইউটিলাইজ করতে পারে সেটাই ফ্যাক্ট। তো আগামীকালকে দুই দলেরই যে ধারণা বা যেভাবে তারা আসলে, আমরা জানি যে অস্ট্রেলিয়া কীভাবে সুপার 8-এ উঠেছে, বাংলাদেশ কতটা কীভাবে সুপার 8-এ উঠেছে। এখন দুই দলের যে একটা কি ফ্যাক্টর যে এখন অস্ট্রেলিয়া বরাবরই টি-20 বিশ্বকাপ বলেন বা যে কোনো আইসিসি ইভেন্টে তারা বরাবরই বড় দল। বাংলাদেশ কিন্তু বড় বড় ইভেন্টগুলোতে বাংলাদেশ আসলে নার্ভাস থাকে বা খুব একটা ভালো সুফল এনে দিতে পারে না। তবে এবার যেহেতু একটা প্রথম বাধা পার হয়ে আসছে, প্রথম বাধা পার হয়ে এত বড় একটা চ্যালেঞ্জ, সেটা কিভাবে সামলায় হয়তো বাংলাদেশের জন্য, যেহেতু এন্টিগা বাংলাদেশের মতোই উইকেট, সেই সুযোগটা আসলে বাংলাদেশ কাজে লাগাতে পারলে অবশ্যই বাংলাদেশের জন্য খুবই ভালো একটা দিক। আর টি-20 ফরম্যাটে আসলে কোনো দলই অত বড় না, নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে। আমরা যদি গ্রুপ পর্বের ম্যাচের দিকে দেখাই, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দল কিন্তু গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেছে এবং তাদেরকে হারিয়েছে যুক্তরাষ্ট্র, আইসিসি সহযোগী দেশ। আফগানিস্তান এখনও ঠিক নিয়মিত টেস্ট ক্রিকেট খেলে না, যদিও আইসিসির পূর্ণাঙ্গ সদস্য তারা। তারপর নিউজিল্যান্ডের মতো শক্তিশালী একটা দলকে হারিয়ে দিয়েছে। তো এরকম কিছু একটা যদি কার্যকর কিছু করতে পারে বাংলাদেশ দল, অস্ট্রেলিয়াকে হারালেও খুব বেশি অবাক হওয়ার মতো থাকবে না। আমরা আশা করি যে বাংলাদেশ সেদিকে খেয়াল রাখবে, প্লাস পয়েন্ট রাখার জন্য, 2টি পয়েন্ট রাখার জন্য, এবং সেমিফাইনালের জন্য এটা বড় একটি প্লাস থাকবে পয়েন্ট হিসেবে। জিততে পারলে তো অবশ্যই সেমিফাইনালের জন্য বাংলাদেশের বড় একটা প্লাস পয়েন্ট থাকবে। আপনি জানেন যে এই ম্যাচটা জেতা মানে বাংলাদেশের সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে, এরকম একটা বলাই যায়। কারণ আপনি জানেন যে আফগানিস্তান কিন্তু সুপার 8-এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে হেরেছে, আজকে ভারতের বিপক্ষে যেভাবে খেলছে, তারা খুব একটা ফর্মে আছে বলে আমরা যেভাবে খেলছে এটা খুব একটা ফর্মে নাই। এই সুযোগটা বাংলাদেশ কাজেও লাগাতে পারে। একই সাথে আজকে হারার পর ভারতের বিপক্ষে এই রিদমটা ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষে বাংলাদেশ ভালো কিছু করতে পারে। এবং আপনি যদি টিম হিসেবে বাংলাদেশকে দেখেন, প্রিভিয়াস যে গেমগুলো খেলেছে এবং বিশ্বকাপে যে ম্যাচগুলো খেলেছে, দল হিসাবে দলের আত্মবিশ্বাস এবং খেলার মধ্যে অনেক ইন্টেন্ট ছিল। এটা কিন্তু দলকে চাঙ্গা রাখতে মনে হচ্ছিল যে টিম গেম খেলার যে পুরোটি দরকার সেটি কিন্তু সব কিছুই ছিল এবং
গেম প্ল্যানস থেকে, যদিও শান্ত রান পাননি, তার ক্যাপ্টেন্সি থেকে শুরু করে টিম বাংলাদেশ লুকিং সো গুড। আপনার কাছে কি মনে হয় এরকম যদি পজিটিভলি বাংলাদেশ টিম যেতে পারে, বাংলাদেশে সোফার সুপার 8-এ একটা ভালো পসিবিলিটি থাকবে কিনা? বাংলাদেশের আসলে এখন পর্যন্ত তাদের খেলা দেখে যেটা মনে হয়েছে, বাংলাদেশের এখন পর্যন্ত সবথেকে ব্যাকফুটই রয়েছে তারা টপ অর্ডার ব্যাটাররা। তাছাড়া কিন্তু আমরা মিডল অর্ডারও দেখি মাহমুদুল্লাহ রান পাচ্ছে, তাওহিদ হৃদয় ভালোভাবে ব্যাট চালাচ্ছে, একই সাথে সাকিব আল হাসান শেষ ম্যাচে কিন্তু রান পাচ্ছে। তবে শান্ত, লিটন, তানজিদ তামিম এদেরকে নিয়ে খুব একটা চিন্তার কারণ যে এই টপ অর্ডার যদি কালকে জাকের আলীও খুব একটা ফর্মে নেই, এই ব্যাটাররা যদি খুব ভালো কিছু করতে পারে, দলের যে এখন বর্তমানে ইনভায়রনমেন্ট এটা খুবই ইতিবাচক ইনভায়রনমেন্ট। আপনি যদি প্রেস কনফারেন্স আজকে হাতুরি সিংয়ের প্রেস কনফারেন্সে শুনে থাকেন, সেখানেও কিন্তু দল নিয়ে খুবই তিনি আশাবাদী। তবে সব কিছু মিলিয়েই যেহেতু দল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেটা একটা চিন্তার কারণ। তবে এই বাধা পার হওয়ার পরও কিন্তু বাংলাদেশের সামনে আরও সুযোগ থাকবে। সো ওই প্ল্যানিং নিয়েই যে বাংলাদেশের সুপার 8টা পার হওয়া উচিত। প্রেস কনফারেন্সে হাতুড়ি সিং কিন্তু আরেকটি কথা বলেছিলেন, তিনি চাচ্ছিলেন ছেলেরা যেন ম্যাচটি এনজয় করে। আপনি দেখবেন যখন প্লেয়াররা ম্যাচটি এনজয় করে তখনই কিন্তু তারা বেস্টটা দিতে পারে বা 100%টা বেরিয়ে আসে। সেক্ষেত্রে কোচ হিসাবে যখন একটা কোচের কাছ থেকে এই ধরনের পজিটিভ কথাবার্তা পাওয়া যায়, এটা টিমের জন্য একটা বুস্ট আপ কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই টিমের জন্য বুস্ট আপ। একটা দলে কখন এই ধরনের কথা আসে দলটা যখন ভালো সময় পার করে। আপনি জানেন যে বাংলাদেশের যেভাবে বিশ্বকাপটা শুরু করেছিল, তাদের প্রস্তুতি সব কিছু মিলে কিন্তু তারা অনেক চাপে ছিল, সেই চাপটা উতরে গেছে। এখন যেহেতু সুপার 8-এ উঠেছে, তাদের কিন্তু এখন একটা বাড়তি আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে। সেই আত্মবিশ্বাসটা মাঠে কতটা ইউটিলাইজ করতে পারে সেটা এখন মানে বড় বিষয়। থ্যাংক ইউ সানি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আশা করছি যে আমরা কালকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ম্যাচটি উপভোগ করব এবং একটি জয় দেখতে পারবো। ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও।